নমস্কার। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ইংরেজদের ভারতবর্ষের শোষণের যে কাহিনী এবং ভারতবর্ষের শিল্প কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে ইংরেজদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এবার দেখো, ভারতবর্ষ ইংরেজদের হাতে চলে গেছে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে ব্যবসা করতে এসে এখানকার দুর্বলতা দেখে, রাজাদের দুর্বলতা দেখে, অরাজকতা দেখে তারা কিন্তু এই দেশকে শাসন করছে। যারা এখানে এসে 1784 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ, 1757-তে পলাশির যুদ্ধ যা জয় করছে, তারা কেউ কিন্তু যোদ্ধা নয়। তারা হচ্ছে ব্যবসায়ী। তারা কিন্তু ইংরেজ নয়, ইংরেজ সরকার নয়। তো তারা হচ্ছে ব্যবসায়ী। তো যখন দেখলো ইংল্যান্ডে এরকম খবর গেল যে এরকম ইংরেজরা আমরা যারা ব্যবসা করতে গিয়েছিল তারা এরকম ভাবে একটা প্রান্তকে এরকম ভাবে দখল করেছে এবং তারপরে পরে গোটা ভারতবর্ষ কি দখল করতে করেছে, তাদের কিন্তু মনে একটা ভয় ঢুকলো যে এরা যদি এত বড় একটা দেশকে যদি দখল করতে পারে, তারা আমাদের ইংল্যান্ডকেও, এরা কিন্তু ব্রিটেনকেও কিন্তু এরা নিজেদের কবজায় নিয়ে নেবে। তাই তারা কি করলো, তারা জিনিসটাকে রেগুলেট করলো। কি করলো, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস করলো এবং সেখানে দেখালো যে ব্যবসা এবং সমস্ত কিছু শক্তি ইংরেজ সরকারের মানে তথা ব্রিটেনের যে সরকার তার নিয়ন্ত্রণে থাকবে, তোমরা খালি এখানে ব্যবসা করবে। এই একটা ছিল। এবার দেখো, আস্তে আস্তে যখন ইংরেজরা ভারতবর্ষের সমস্ত প্রশাসন কাজ নিজেদের দায়িত্বে, নিজেদের এখতিয়ারে নিয়ে চলে আসছে, তাহলে সেই দেশকে একটি সুপ্রশাসন ভাবে গড়ে তুলতে হলে কিছু কিছু জিনিসের দরকার। তো ওনারা কি করলেন, তথা ইংরেজরা কি করলেন, সিভিল সার্ভিস চালু করলেন। সিভিল সার্ভিস, যার জন্য আমরা পড়াশোনা করছি, সেই সিভিল সার্ভিস চালু করলেন। কে চালু করলেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করলেন এবং সেখানকার তিনি এরকমভাবেই সেখানকার সিভিল সার্ভিসে কিন্তু বেশিরভাগই যারা পড়তো বা যারা সিভিল সার্ভেন্ট হতো তারা কিন্তু বেশিরভাগই ইংরেজ। কারণ এর একটা নিয়ম ছিল যে বেশি দামি চাকরি ভারতবর্ষের দিকে দেয়া যাবে না। তখনকার কর্নওয়ালিস প্রথম ওই এখন জেলা কালেক্টরের মাইনে 1500 টাকা করেছিলেন। তো তখনকার সময় নিয়ম ছিল যে 500 টাকার বেশি কোনো চাকরি কোনো ভারতবর্ষের লোক করবে না। তো সেই হিসেবে কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করলো। তারা মনে করতো ভারতবর্ষের লোকেরা খুব ভ্রষ্ট, তারা খুব দুর্নীতিগ্রস্ত। তাই তাদেরকে যদি আমরা কোনো বড় পদে দিই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে বা ইংরেজ সরকার পড়ে যেতে পারে। এই তাদের ভয় ছিল, বা আমাদের অনেক পরিমাণ টাকা কিন্তু তারা লুণ্ঠন করতে পারে। এই যে পরিমাণ ভয়, এর এর থেকে কিন্তু তারা আর কোনো এইসব বিষয়ে নজর দেয়। তো সিভিল সার্ভিস শুরু হলো। তো সিভিল সার্ভিস পরীক্ষা হতো লন্ডনে এবং সেখান থেকে যারা যোগ্য হতো তারা ভারতবর্ষে আসতো এবং ভারতবর্ষে এসে সমস্ত জেলা কালেক্টরের চাকরিগুলো করতো। শুধু তো ধরো সিভিল সার্ভিসে ধরো একটা রাজ্যকে, একটা জেলাকে সামলাচ্ছে একজন কালেক্টর, তাছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে, যেমন সেনা, দেশের আন্তরিক অরাজকতা দূর করতে এবং বহিঃশত্রু আক্রমণের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে কিন্তু ইংরেজদের সেনার প্রয়োজন। তো ভারতবর্ষের প্রচুর সেনা তারা গঠন করে। কতজন সেনা? 3,11,400 জন সেনা কিন্তু তারা সংগঠিত করে। এদের মধ্যে 2,65,900 কিন্তু ভারতীয়, এবং ভারতের মধ্যে ইউপি বিহার এখান থেকে কিন্তু সেনা বেশি থাকতো। তো এই হচ্ছে অবস্থা। তো সেনা তৈরি করলো, তার ফলে কি হলো, দেশের সুরক্ষার উপরে একদম কোনো ঘাটতি হলো না, সুরক্ষার দিকটা একদম নিশ্চিন্ত রইলো যে কিছু অসুবিধা হলে দেখ কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের যারা সৈনিক ছিল তারা এটা মনে করতো, মানে ভারতবর্ষে একটা যে নুন খেয়ে নোনা হারামি করবো না, এই যে দৃষ্টিকোণ, এটা কিন্তু সেনাদের মধ্যে ছিল। এটা কিন্তু ইংরেজদের, ভারতবর্ষের লোক ছিল, ইংরেজদের হয়ে কাজ করতো, কিন্তু ইংরেজরা যা বলতো সেই হিসেবেই করতো। যদি কোনো ভারতীয়কে মারতে বলতো তাতেও মেরে দিত, কোনো কিছু এদের কিছু আসতে যায় না। তো এই হচ্ছে এরকম ভাবে, মানে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের টাকা দিয়েই কিন্তু তারা নিজেদের আখের গোছাতে শুরু করছে। তারপরে এলো পুলিশ সেবা। পুলিশ, লর্ড কর্নওয়ালিস পুলিশ সেবাগুলো তৈরি করলেন এবং থানা তৈরি করলেন বিভিন্ন এলাকাতে। কিছু কিছু মানে একটু বড় জায়গা থেকে থেকে কিছুগুলো গ্রাম, যেখানে কিছু যদি ভুল ভ্রান্তি হয় সেখানকার মানুষ যাতে প্রতিবাদ বা সুবিচার পায় সেই আশায়।
পুলিশ যাদের তৈরি করলেন তাদের কিন্তু যে বড় দারোগা, একটা থানার হেড, সেগুলো কিন্তু কোনো ভারতীয়ই হবে, কোনো ইংরেজরা নয়। আর এই যে সেনা কর্মীদের মধ্যে ভারতবর্ষের সব থেকে 300 টাকা মাইনে, এর বেশি কিন্তু ভারতীয় কোনো পদ পেত না। সর্বোচ্চ মাইনে 300 টাকা, সেই হিসেবে পদ। আর সব থেকে বড় বড় পদগুলো আমরা আগেই বললাম, ইংল্যান্ড থেকে যারা আসতো তারা নিত। পুলিশের ক্ষেত্রেও তাই। তাছাড়া পুলিশের ক্ষেত্রে এখন যেটা এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে একটা জেলা সামলানো, সেই বিষয়টা কিন্তু ইংরেজরা আস্তে আস্তে তৈরি করলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইংরেজরা পুলিশ যার জন্য তৈরি করেছিল, যাতে ডাকাতি কম হয়, আন্তরিক অশান্তি কম হয়, একটা সময় এমনও আসে, মানে ছিল, যে রক্ষকই ভক্ষক হয়ে যায়। মানে পুলিশরাই সাধারণ মানুষের কাছে জোর করে কর নিত, তাদের সাথে অত্যাচার ব্যবহার করতো এবং তাদের সাথে খুব কটু কথা হিসেবে ব্যবহার করতো। মানে পুলিশ বা প্রশাসন তৈরি হয়েছিল যাতে মানুষের সুবিধা হয়, কিন্তু পুলিশ প্রশাসনরা মানুষের অসুবিধা কিন্তু আরো বাড়িয়ে দিল যত দিন যেতে গেল। তো এই কিছু কিছু সুধার, তার প্রথমে কি বললাম, সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস, তারপরে নেক্সট হচ্ছে সেনা, নেক্সট হচ্ছে পুলিশ, এরপর হচ্ছে বিচারালয়। দেখো, কেউ কোনো দোষ করলো, পুলিশের কাছে গেল, তারপর তো তাকে, তাই সে যে ঠিক কথাটা বলছে না সে ভুল বলছে, তার তো একটা বিচার চাই। তো সেই জন্য কি করলো, আদালত তৈরি হলো। প্রথমে জেলা আদালত, প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে আদালত তৈরি হলো, এবং সেখানকার জেলার যত কিছু মামলা সেখানে যেত এবং সেখানকার তার মীমাংসা হতো। তাছাড়াও প্রত্যেকটি গ্রামে বা কিছু কিছু গ্রাম জুড়ে কোনো এলাকাতে একটা করে ছোট ছোট আদালত তৈরি করে দেওয়া হলো, যাতে গ্রামের যে নিশ্চিত সমস্যাগুলো সেখানে যেন মিটে যায়, এবং সেখানকার প্রধানত কোনো ভারতীয়রা। তো এই হিসেবে চলতে থাকলো। পরবর্তীকালে আরো আরো শুরু হলো, যেমন কলকাতাতে, মাদ্রাসে, বোম্বেতে এখানে হাইকোর্ট শুরু হলো। যদি জেলাতেও কোনো মামলার মীমাংসা যদি না হতো, সেই মামলাগুলো তখন এই হাইকোর্টে যেত এবং সেখানে গিয়ে একটা সঠিক হতো। ইংরেজরা একটা জিনিস যেটা ভালো বলেছিলেন, যে আগে যেমন ছিল যে ব্রাহ্মণরা যদি কোনো দোষ করতো তাদের জন্য আলাদা নিয়ম, ক্ষত্রিয়রা দোষ করলে আলাদা নিয়ম, শূদ্ররা দোষ করলে আলাদা নিয়ম। কিন্তু ইংরেজরা এদের এক ছাতার তলায় নিয়ে চলে এসেছিল। যদি কোনো ব্রাহ্মণ যে কোনো ভারতীয় যদি দোষ করে, সমান আচার সংহিতা, মানে সমানভাবে তিনি কিন্তু সাজা পাবে। সে ব্রাহ্মণই হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্যই হোক, শূদ্র হোক, কোনো বর্ণের ক্ষেত্রেই কোনো অসমানতা ব্যাপারটা নেই। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যদি কোনো মামলা দায়ের হতো, সেই মামলা কিন্তু ফল ঘোষিত হতো না, সে মামলাটা নিতই না। ধরো কোনো ইংরেজ অধিকারী কোনো ভারতবর্ষীয় লোকের সাথে কিছু খারাপ আচরণ করলো, কিছু খারাপ ব্যবহার করলো, কিন্তু তার যে মামলা, সেই মামলাটা কিন্তু কোনো মীমাংসা হতো না। মানে যখন যখন ভারতবর্ষ শক্তি শাসন করতো তখন এরা আলাদা করতো, আর যখন এদের শক্তি শাসন করছে তখন এরা কিন্তু আলাদা শুরু করতো। তো এরপর থেকে কিন্তু আরো শুরু হয়। এরপর আসে আইন। বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে চালাতে চায়, চালানোর দরকার হয়, তাহলে কিছু তো আইন প্রশাসন লাগবে, যেগুলো নিয়মাবলী, একটা দেশ চালাতে কিছু কিছু নিয়মাবলী লাগবে। সেই নিয়মগুলোই আস্তে আস্তে তৈরি হতে থাকলো। সেই আইনগুলো কোথা থেকে এলো? ইংল্যান্ড থেকে। মানে কোনো কি দোষ করলে কি শাস্তি পাওয়া যাবে, বা কোনো কিছু, এই এই মামলার জন্য এই শাস্তি, বা এই মামলার জন্য এই ছাড়, এত বছর জেল, এই যে নিয়মাবলীগুলো, পরবর্তীকালে সেগুলি ভারতবর্ষের সংবিধানের রূপ নেয়। তো এইগুলো আস্তে আস্তে কিন্তু তৈরি হতে শুরু করলো। মজার ব্যাপার হলো, ভারতবর্ষে তখন যে পুলিশের ব্যবস্থাটি ছিল, সেটি মানে সেরকম পুলিশ ব্যবস্থা ইংল্যান্ডেও ছিল না, সেরকম পুলিশের ব্যবস্থা ইংল্যান্ডেও কিন্তু ছিল না। এবং ভারতবর্ষের বিচারালয়ের সংখ্যাও বাড়লো, আইনের আরো নতুন নতুন আইন প্রণীত হলো। ভারতবর্ষের যে প্রশাসনিক দিকটা কিন্তু একদম পুরো খুবই দারুণভাবে কিন্তু চলতে শুরু করলো।
এবার দেখো, আমি আগেই বললাম যে ইংরেজরা কিন্তু ভারতবর্ষের সিভিল সার্ভেন্ট হয়ে আসছে। তারা কিন্তু ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি, ভারতবর্ষের কালচার, কিভাবে মানুষ বসবাস, কিভাবে জীবনযাপন করে, তাদের ভাষা কিছুই বুঝতো না। তাদের কিন্তু বোঝাতে হবে। সেই জন্য কি হলো, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ শুরু হলো কলকাতায়। ফোর্ট উইলিয়াম কলেজ, এখানে কি হলো, কিছু কিছু ভারতীয় গ্রন্থ সেগুলো ইংরেজিতে অনুবাদ করা হলো, এবং সেগুলি তাদের ইংরেজ যারা এখানে আসতেন তাদেরকে সেগুলো পড়ানো হলো। কিছু কিছু ইংরেজি গ্রন্থ সেগুলো ভারতীয় ভাষায় ট্রান্সলেট করা হলো এবং সেগুলো ভারতীয়দিকে পড়ানো হলো। তারপরে কি হলো, এদের কিছু সাহিত্য এরা পড়লো, এদের কিছু ভালো ভালো বই এরা পড়লো। ফলটা কিন্তু কি হলো, ভারতের এবং ফোর্ট উইলিয়াম কলেজের লাইব্রেরিতে কিন্তু বইয়ের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো। মানে শিক্ষার প্রসারটা কিন্তু বেড়ে যেতেই থাকলো বাংলা তথা গোটা ভারতবর্ষে। শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন এরা এনেছিলেন, যেমন 1781 খ্রিস্টাব্দে মাদ্রাসা তৈরি করেন, কলকাতা মাদ্রাসা। 1791 সালে বেনারসে হিন্দু কলেজ। ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি, শিক্ষার যাতে প্রসার হয় সে ব্যবস্থাগুলো কিন্তু আস্তে আস্তে করতে শুরু হলো। এর ফলে কি হলো, ইংরেজরা মনে করতো যে উচ্চ শ্রেণীর মানুষ থেকে যদি আমরা শিক্ষার আলো পৌঁছাতে পারি, তাহলে জল যেমন চুঁই চুঁই নিচের দিকে ঠিক নেমে পড়ে, তেমনি উচ্চ শ্রেণীর হাত ধরে ধরে নিম্ন শ্রেণীর মাধ্যমে নিম্ন শ্রেণীর কাছে ভারতবর্ষের শিক্ষা, এবং ভারতবর্ষের শিক্ষা তথা নয়, মানে শিক্ষাটাই পৌঁছে যাবে, যে শিক্ষার যে আলো সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। এই ভেবে তারা কিন্তু তখনকার দিনে যারা জমিদারের ছেলেরা পড়াশোনা করতো, যাদের খুব অর্থ ছিল তারা পড়াশোনা করতো, কিন্তু গরিব মানুষের খেতে পারছে না, মানুষ কিভাবে পড়াশোনা করবে। তো এরকম ভাবে আস্তে 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 শিক্ষার হারটা, যেহেতু ভারতবর্ষীয় লোকরা একটু পড়াশোনা করতো, উপর মহলের লোকরা, তারা হয়তো গ্রামে এলো, গ্রামে কোনো মূর্খ ব্যক্তি কিছু খবরের কাগজে পড়ে শোনালো কিছু বিষয় জিনিস, বা কোনো কিছু পত্রিকা, আরো অনেক অনেক কিছু আর্টিকেল, যে কোনো জিনিস, সেগুলো তাদের কোনো বই তাদেরকে পড়ে শোনালো। তার ফলে কি হলো, জ্ঞানটা এদের থেকে এদের মাধ্যমে গেল, আস্তে আস্তে কিন্তু জ্ঞানের বিতরণ শুরু হলো। এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু আরো ইংরেজদের আসার পর এতদিন অন্ধকারময় হয়ে থাকছিল, সেটা কিন্তু আস্তে আস্তে আবার সেই আলো টিপ টিপ করে জ্বলতে শুরু করলো। কলকাতাতে বিশ্ববিদ্যালয় তৈরি হলো, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, হ্যাঁ, বোম্বাইতে বিশ্ববিদ্যালয় তৈরি হবে এবং সেখানকার পড়তে শুরু করলেন। এবং ভারতবর্ষের নারী শিক্ষা খুব কম ছিল। বাংলায় আহ, তো আর বাংলা তখন শুরু করলো যে ভারতবর্ষে যে মহিলাদের শিক্ষা যে প্রয়োজন, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষেরা তথা ইংরেজরা অনুভব করতে শুরু করলো। তারপরে কি হলো, মেয়েরাও কিন্তু শিক্ষার আলোয় আলোকিত হতে থাকলো। সমাজে তখনকার সময় কিছু কিছু কুরীতিনীতি ছিল, যেমন সতীদাহ প্রথা। লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নির্মূল করেন। কি হতো, কোনো কুলীন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে অল্প বয়সী কোনো যুবতীর বিয়ে দেওয়া হতো। তো যুবতী নয়, সে হতো কিশোরী। তো যখন কিশোরীটি যুবতী হয়ে উঠতো তখন বৃদ্ধটি মারা যেত। তখন তার বাঁচার বয়স, সেই সময় তাকে ওই স্বামীর সাথেই পুড়িয়ে মেরে ফেলা হতো। এই যে ঘটনাটা, এটা বলো সতীদাহ প্রথা। মানে ধরা যাক, মনে হয় একটা অনুমান করা যায় যে 1761 থেকে 81 পর্যন্ত প্রায় 800 জন মহিলা পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল ওই সতীদাহ প্রথার। এই প্রথাটি কিন্তু মানে উন্মূলন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। সেই সময় আকবরের সময় থেকে এই সতী প্রথা, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তো একটু ছিল, আকবরের সময় ঔরঙ্গজেব,
সমস্তরাই কিন্তু চাইতেন যাতে এই সতী প্রথা কিন্তু না থাকে, কিন্তু যেহেতু মানুষের মনে একটা রূঢ়ি ভাবনা চলে এসেছে যে এই প্রথাই শ্রেষ্ঠ, তো সেই কারণে কিন্তু এই প্রথা কিন্তু কেউ কিন্তু নির্মূলন করতে পারছিলেন না। অবশেষে এই প্রথাগুলো আস্তে আস্তে 1829 সালে আহ, রাজা রামমোহন রায় এবং লর্ড বেন্টিং আইন পাস করে এই সতীদাহ প্রথা কিন্তু নির্মূলন করেন। এটা আমি ভুল বললাম, ওইটা আমি দেখছিলাম একটু, যে এটা নয়, এটা হচ্ছে 1815 থেকে 1818, আমার একটু ডাউট হচ্ছিল, 1815 থেকে 1818 এই সময়ের মধ্যে কিন্তু এই প্রথাগুলো আস্তে আস্তে হয়। তাছাড়াও কিছু প্রথা ছিল, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বিসর্জন দেওয়া। কোনো কারো সন্তান না হচ্ছে, সে প্রথম প্রার্থনা করলো যে আমি গঙ্গাসাগরে এই সন্তান বিসর্জন দিয়ে দেবো, তারপরে তার হয়তো সন্তান লাভ হলো, সে তখন গিয়ে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দিল। এই যে প্রথাগুলো। তাছাড়া রাজপুতদের মধ্যে কিছু প্রথা ছিল যে তাদের কিছু কিছু সম্প্রদায়, রাজপুতদের মধ্যে আবার তো ভাগ আছে, যে কন্যা সন্তান হলে তাদের মেরে দেওয়া হতো। এই প্রথাগুলো কিন্তু আস্তে আস্তে ইংরেজদের হাত ধরে কিন্তু ভারতবর্ষ থেকে উঠে যায়। তাছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে নিজের ইচ্ছায় এবং তার কঠোর পরিশ্রমের দ্বারাই বিধবাদের যে আবার বিবাহ দেওয়া সম্ভব, তাদের যে জীবন পরবর্তীতে বাঁচার যে ইচ্ছা আছে এবং তাদের অধিকার আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়। তো মানে ইংরেজ আসার পর শোষণও হয়েছিল, এটাও ঠিক কথা, কিন্তু কিছু কিছু নতুন জিনিসও কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। যেমন রেলপথ 1853 শুরু হলো 7 কোটি টাকা পাউন্ড ব্যয় করে। তারপরে কি হলো, ভারতবর্ষে অল্প টাকাতে বিভিন্ন এখান থেকে সেই প্রান্ত মাল পরিবহন ছাড়া মানুষের যাত্রা অনেক সুবিধা হলো, ডাক ব্যবস্থা শুরু হলো, পুলিশ শুরু হলো, সিভিল সার্ভিস শুরু হলো, সেনা শুরু হলো, আইন প্রণীত হলো, কোনো কিছু আদালত তৈরি হলো, শিক্ষার প্রসার ঘটলো, সমাজে কুনীতিগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকলো। এই কিন্তু কিন্তু আস্তে আস্তে প্রচার হতে শুরু করলো। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, পরের দিন আমরা এই বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। নমস্কার, সবাই ভালো থেকো।